যত বড় বাজেট তার একটা বিরাট অংশ আনইমপ্লিমেন্টেড থাকবে, বাস্তবায়িত হবে না। কিন্তু মানে এটা তো একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, তাই না? যে এডিপির প্রথম 6 মাসে দেখবেন আপনি 11% বা খুব লাকি হলে 13-7, মানে 20-র উপরে দেখি নাই কখনো ফার্স্ট 6 মান্থস। এর পরের 6 মান্থসে আবার টানাটানি হয়ে যায়। এপ্রিল, মে, জুন দেখবেন বৃষ্টি হোক বাদল হোক অনেক টাকা খরচ, বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি ইত্যাদি চলে। সো এডিপিও আরেকটা আমাদের বড় কনসার্নের জায়গা, যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। আর মানে রিভলভিং বাজেট যেটা, যে পরিচালন বাজেট, এটা পুরোটা খরচ হয়ে যাবে। কারণ বেতন ভাতা, ইন্টারেস্ট, যে ঋণের সুদ, তারপর সোশ্যাল সেফটি নেট, সেখানে এবার প্রায় 1,44,000 কোটি টাকার বাজেট। এটা আমার ধারণা 1,44,000 চেয়ে একটু বেশিও যাবে, হয়তো 1 লক্ষ। সো এখানে 1.5 লক্ষ, সুদে প্রায় 1,30,000, এরকম মিলিয়ে। আর বেতন ভাতা সেখানেও প্রায় 1 লক্ষ কোটি, যদি নতুন পে স্কেলের কিছু অংশ যদি আপনি ইমপ্লিমেন্ট করেন। সো এটা ঠিক যে পরিচালন বাজেটের যে 6.5 লক্ষ কোটি টাকা মতো ওনারা অ্যালোকেশন রেখেছেন, আই থিঙ্ক 642, এটা পুরোটাই খরচ হবে। আর এডিপির আই থিঙ্ক ধরুন 220, তাহলে 8.5 লক্ষ। এটা আমি আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে 8.5 লাখ কোটি টাকার উপরে আসলে দরকার ছিল না। বাজেটটা অযথা 938, কারণ আপনি বাস্তবায়ন করবেন না, এবং না করলে আপনার ভালো কিন্তু ইন এ সেন্স, কারণ তাহলে সে অনুযায়ী ট্যাক্স করার দরকার নেই আপনার। আপনি যে আগ থেকেই জানেন, তাই না, যে আমার বিকেলে আমার 8:30 মানে 8:30 মানুষ আসবে, ধরুন 9 জন মানুষ আসবে, আপনি 11 জনের জন্য প্রিপারেশন নিতে গিয়ে হয়রানি হচ্ছেন, তাই না? সো আপনি উভয় প্রিপারেশন নিতে পারতেন। এবং এটা একটা সুবিধা ছিল, যদি বাজেটটা লোয়ার রাখতো তাহলে ট্যাক্স রেটগুলো কম রাখা যেত। কারণ আপনার টার্গেট, এনবিআর জানতো তাদের টার্গেট কম, চিটং কাস্টম হাউস জানতো তাদের টার্গেট কম। এখন আমরা এখানে খবর নিয়ে দেখেছি, তারা বলে যে না স্যার, ওই বেশি টার্গেট দেয়, ওনারাও জানেন যে আমরা এটা পুরোটা কালেক্ট করতে পারবো না, আমরা আবার আমাদের অধস্তনদের উপর আরও বেশি টার্গেট চাপিয়ে দেই। তো এটা টার্গেট না দিলে আবার নাকি এনবিআর কাজ করে না। এনবিআরকে যদি 100 কোটি টাকা নিয়ে দাও, তাহলে হয়তো সে 80 কোটি টাকা 90 কোটি টাকা নিয়ে দেয়। তো এভাবে এনবিআর সাথে এক ধরনের দর কষাকষি হয়। বাংলাদেশে আপনি স্টেডিলি যদি 7% জিডিপি গ্রো করতো 10 বছরের জন্য, তাহলে 10 বছরে ডাবল হয়ে যেতেন। এবং 10 বছরে বিএনপি বলছে, মানে বর্তমান সরকার বলছে যে অ্যাবাউট 8 ইয়ার্সে, 8 বছরে তারা এটাকে $1 ট্রিলিয়ন ইকোনমি বানাবে। তো 8 বছরে দেখুন আপনি 2034-এর যদি জুন পর্যন্ত ধরেন আপনি, তাহলে এখন থেকে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 8 বছর। 8 বছরে ডাবল হওয়া মানে গ্রোথ রেট মাস্ট বি অ্যাবাউট 9%। ইট ইম্পসিবল। ওনারা এস্টিমেটই করছেন 8.5 অ্যাট বেস্ট। এর মধ্যে কারেন্ট ইয়ার হবে ওনাদের হিসেবে 6.5। আই থিঙ্ক ইট ইজ প্র্যাকটিক্যাল। এবারের যে গ্রোথ টার্গেটটা করেছেন এটা সম্ভব 6.5%। ইনফ্লেশনের টার্গেট ধরেছেন 7.5, এটাও সম্ভব অথবা যদি উৎপাদন হয়। এখন গভর্নমেন্টের ব্যাপারটা বুঝতে পারছেন আমি কেন, আমি জানি না, যে বড় বাজেট ইজ নট অ্যাকচুয়ালি এ ক্রেডিট ওয়ার্থি থিং, ইজ নট ক্রেডিটেবল। আমি যেটাকে বাহাদুরি বলি, যে বড় বাজেট দেওয়াটা কিন্তু আপনার বাহাদুরি না, এটা বরং আপনার বিব্রত হওয়া উচিত যে আমি এখানে বেশি খরচ করে ফেলছি, আমি সুদ বেশি দিচ্ছি, আমি বড় বেশি করছি, আমি বেশি লোন করছি। বাসায় এসে যদি আপনি বলেন বিরাট গরু কিনলাম, এর মধ্যে 1.5 লাখ টাকার গরু কিন্তু 1,80,000, মানে 1,20,000 টাকা আমি বাকি রেখে আসছি, এটা তো কোনো গৌরবের ব্যাপার না। সো এই যে আমরা যে গ্লোরিফাই করি বিগ বাজেট, তাই না, কিন্তু একই সাথে আমাদের তাকানো উচিত অন দ্য লেফট হ্যান্ড সাইড, যে ট্যাক্স কত হচ্ছে। 5 বছরের জন্য সরকার বলছে যে ট্যাক্স আর কমানো হবে না, আপনি যেখানে আছেন সেখানে। এবং একটা গরিবদের জন্য একটা 5% ট্যাক্স থ্রেশহোল্ড ছিল, আমাদের লোয়েস্ট স্ল্যাব, সে 5% এখন অ্যাবলিশড, তাহলে 10%। তাহলে আপনি প্রত্যেকে 5,000 টাকা বেশি ট্যাক্স দিবে, প্রত্যেকটা। এই 40 লক্ষ ট্যাক্স পেয়ার প্রত্যেকের 5,000 টাকা ট্যাক্স বেড়েছে না। এটা এখানে 695 বলেছেন, আমার ধারণা 6 লাখ, 6 লক্ষ উঠবে। এবার 10 5 লক্ষ উঠতে পারে, আগামীবার অ্যাগেন মানে 6 লক্ষ উঠতে হলেও 20% গ্রো করতে হবে। গত 5 বছরের গ্রোথ হচ্ছে 10% অন অ্যাভারেজ। তো যেটা, তাই না, ধরুন আপনাদের টিভি চ্যানেলের কথা ধরুন, আপনাদের যদি বিজ্ঞাপন থেকে রেভিনিউ গত 5 মাসে বা 5 বছরে 10% গ্রো করে, এবার হঠাৎ করে 20% কেন গ্রো করবে? আমরা তো এমন কোনো মানে স্বর্ণের খনি বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে বলে শুনি নাই, বা তেলের খনি, তাই না? তো কোথেকে আসবে? আমাদের রাদার এক্সপোর্ট ডিক্লাইন করেছে। জুন টু জুন দেখলাম যে আবার 7% এক্সপোর্ট ডিক্লাইন করেছে। তো এক্সপোর্ট যদি না বাড়ে, আপনি ভিএটি কোথেকে পাবেন? ইম্পোর্ট যদি মেশিনারি না হয়,
আপনি কাস্টমস ডিউটি কিসের উপর বসাবেন? আমি তো মনে করি অনেক জায়গায়, যেটা অ্যাকর্ডিং টু ওই যে বিকেএমইয়ের জনাব মোহাম্মদ হাতেম, উনি বলেছেন যে এবার আরও কালেকশন কম হবে, বেশি না। আমাদের ব্যাংকিং সেক্টরটা একটা এ টেল অফ টু সিটিজ। একদিকে কয়েকটা খুব ভালো ব্যাংক আছে, এবং এর মধ্যে সবচেয়ে ছোট যেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড, সে তো 1 বছর আগে 3350 কোটি টাকা প্রফিট করেছে, এবার বোধহয় 2200 কোটি টাকা প্রফিট করেছে। তো অন্যদের ফলো করা উচিত, বোঝা উচিত। অলদো ওদের দে হ্যাভ সাম স্পেশাল অ্যাডভান্টেজেস, তাই না? ওদের কস্ট অফ ফান্ডস একেবারেই অলমোস্ট জিরো, তো ওদের কথা বাদ দিলাম। কিন্তু 4টা ভালো ব্যাংক আছে যারা 3000 কোটি টাকা অপারেটিং প্রফিট করেছে, সিটি, ব্র্যাক, পূবালী এবং আই থিঙ্ক ডাচ বাংলা। সো ভালো ভালো ব্যাংক কিন্তু আছে বাংলাদেশে, ভালোভাবে পারফর্ম করছে। ইসলামী ব্যাংক ইউজ টু বি ওয়ান অফ দ্য ওয়ান্স যার প্রতি বছর ছিল একটা রেকর্ড ইয়ার। আবার অন দ্য আদার হ্যান্ড অ্যাটলিস্ট 11 থেকে 15টা ব্যাংক আছে যেগুলো অস্তিত্ব সংকটে ভুগছে, লিকুইডিটি ক্রাইসিস। এটা হয়তো ওভারকাম করা যাবে যদি যে সম্মিলিত ইসলামী ব্যাংক যদি মোটামুটি গভর্নমেন্ট ঠিকমতো পারফর্ম করতে দেয়। এখন গভর্নমেন্ট যেভাবে হস্তক্ষেপ করা শুরু করেছে স্পেশাল ইসলামী ব্যাংকের উপর, তাই না? দ্য লার্জেস্ট ইসলামী ব্যাংক, ইভেন যে অ্যাকচুয়ালি লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক। কারণ আমি যে বললাম যে 3000 কোটি টাকা ক্লাবের সিটির কিন্তু টোটাল লোন বুক হচ্ছে 60,000 কোটি, আর ইসলামী ব্যাংকের হচ্ছে 1,10,000 কোটি, তাই না? সো অনেক বড় ব্যাংক। এটাকে যদি মানে এনিওয়ে আলোচনা যেতে চাই না। আপনি ব্যাংকিং সেক্টর এর তারল্য সংকট থাকার পরও সরকার চাইলে 1,22,000 কোটি টাকা বড় করতে পারবে, কিন্তু এটা প্রয়োজনটা হতো না। সরকার উচিত হচ্ছে আরও লোয়ার ইন্টারেস্টে, বুঝছেন, আরও লো ইন্টারেস্টে বিদেশ থেকে লোন নেওয়া। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, IDB, আমাদের আরও বন্ধুপ্রতিম যেসব দেশ আছে মিডল ইস্টে, ওদের কাছ থেকে আমি হলে বলতাম যে না, আরও 100 বিলিয়ন বা 50 বিলিয়ন আমি ওখান থেকে নেব। এই মানে 50 বিলিয়ন দরকার হবে না, কারণ 100 বিলিয়ন মানে প্রায় 12.5 লাখ কোটি টাকা। আমাদের দরকার 1 থেকে 2 লাখ কোটি টাকা, তাই না? সো আপনি ধরুন 10-12 বিলিয়ন ডলার যদি আপনি বড় করেন, তাহলে শুড বি এনাফ। ব্যাঙ্কগুলো চাপের মধ্যে পড়বে না, এই পরিমাণ লোন আমরা নিতে পারবো। কিন্তু আরেকটা ভুল ধারণা আমাদের অনেক অর্থনীতিবিদ দেয়, এটা আমি চাই আপনার ভিউয়াররা জানুন। তারা বলে যে যদি সরকার প্রচুর বড় করে তাহলে একটা ক্রাউডিং আউট ইফেক্ট হয়, যে প্রাইভেট সেক্টর নাকি লোন পান। এটা টোটালি একটা বোগাস একটা অ্যাকিউজেশন। কেন জানেন? কারণ ইকোনমিক্সে আমরা পড়েছি ব্যাঙ্কিংয়ে যে লোন ক্রিয়েটস ডিপোজিটস অ্যান্ড ডিপোজিটস ক্রিয়েটস মানি। যত লোন দেবো তত আবার ডিপোজিট ক্রিয়েট হবে, সেই ডিপোজিট এগেনস্টে আমি আবার লোন দিতে পারবো। সো ওই যে আমরা যে স্ট্যাটিউটরি যে রিজার্ভ রেশিও, এটা থেকে আমরা শিখতাম যে কীভাবে মাল্টিপ্লায়ার এফেক্ট হয়। সো লোনটা সরকার নিক আর প্রাইভেট সেক্টর নিক, আই ডোন্ট কেয়ার, বরং সরকার ইজ এ বেটার বড়োয়ার। সরকারকে দিতে পারছে বলেই কিন্তু ওদের প্রফিট মানে খাতাটা ঠিক আছে, হ্যাঁ। এবং কিন্তু সরকার কিন্তু হাই ইন্টারেস্ট পে করে, অ্যাবাউট 12%, এখন হয়তো 10 নেমে আসছে। সো সরকারের উচিত এই 2-3 লক্ষ কোটি টাকা যেটাই বড় করবেন, এটার মধ্যে মেজরিটি অংশ বিদেশ থেকে বড় করা, ডলারে বড় করা। এবং আমাদের তো ডলার টাকা এক্সচেঞ্জ রেট এখন মোরলেস স্ট্যাবিলাইজড, 122-23 টাকা এসে থেমেছে। সো 2-3 বছরে হয়তো একটু বাড়বে, 125-130 হবে। কিন্তু নেভারদালেস এই দেশে বসে আপনি কদিন পর 2 লাখ কোটি টাকা দিতে হবে আপনার শুধু মানে ঋণের সুদ, শুধু লোন ইন্টারেস্টে কিছুদিনের মধ্যে 1.5 লাখ কোটি টাকা দেখবেন, তাই না? এরপর সাথে প্রিন্সিপাল রিপে করতে হবে। যদি আইপিও প্রক্রিয়ায় সময় বেঁধে দেয়, কারণ আইপিও প্রক্রিয়াটা আপনি বিসেককে আপনি তাড়াহুড়ার মধ্যে আপনি ফেলতে পারেন না। আমি মনে করি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, সে হচ্ছে দ্য গার্ডিয়ান অফ দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মার্কেট, অ্যাটলিস্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট। এখানে যে স্মল ইনভেস্টার্স আমরা যারা আছি, নাইভ ইনভেস্টার্স, খুব সরল সোজা যে বিনিয়োগকারী, মাম অ্যান্ড ড্যাড ইনভেস্টার্স, তাদেরকে রক্ষা করবে কে? এখন খারাপ ইস্যুজ, অনেক বড় বড় কোম্পানি এসেছিলো, বড় মানে টাকা রেজ করেছিল, কিন্তু মানুষকে সর্বশান্ত করে দিয়ে গেছে। যেমন মুন্নু ফেব্রিক্স নামে একটা কোম্পানি 96-এ এসেছিলো, সম্ভবত 500 কোটি টাকা রেজ করার জন্য, 100 টাকা শেয়ার, আরও 500 টাকা প্রিমিয়াম ছিল। আমার অনেক আত্মীয় কিনেছে, বিশ্বাস করুন, তারা জাস্ট ব্যাংকরাপ্ট, ওই কোম্পানিটা এখন ডিলিস্টেড। এরকম কোম্পানি যাতে আসতে না পারে, আপনি বাবা কেন এখানে সময় বেঁধে দেবেন? কয় মাস দেবেন? আপনি হয়তো 3 মাস সময় বেঁধে দেবেন। 3 মাস আমার জন্য এনাফ না। আমি অডিট করব, আমি বুঝতে চাবো, আমি তাকে রিফিউজ করব, তার কাছে নতুন ডকুমেন্ট চাবো, তার ক্রেডিট রিপোর্ট চাবো। এরকম গ্রিনফিল্ড কোম্পানি আসলে আমি মনে করি সময় বেঁধে দেওয়ার কোনো মানে হয় না, হ্যাঁ। বরং আইপিও প্রক্রিয়াতে যাতে অডিটিং ভালো হয়, এবং আইপিওতে যদি মিস রিপোর্টিং করলে এর শাস্তির বিধান থাকা উচিত। দেখুন, ব্যাংকের সাথে একটা কোম্পানি, আপনি যদি ব্যাংকের কাছে ফ্রড করে
একটা ডকুমেন্ট দিয়ে ব্যাংক আপনাকে পার্সু করবে, মামলা করবে, কিন্তু বিসেকের কোনো মামলা কোনো করার কথা শুনি না। তাহলে এই যে কোম্পানিগুলো যে পরে যে মানে মানুষের টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেল, তাই না, একটা দুইটা তো নামই বললাম, তার কোনো বিচার হয় নাই। আর আরেকটা জিনিস দেখুন, বাজেটের পর ভ্যারিয়েন্স অ্যানালিসিস হয় না। ধরুন আমাকে আপনি সময় বেঁধে দিলেন, আমি বললাম যে 1 ঘন্টা আমি এই কাজ করব, অ্যাকচুয়ালি সময় নিলাম 1.5 ঘন্টা। এই যে ভ্যারিয়েন্সটা, আমি যে এক্সট্রা টাইমটা নিলাম, অপচয় করলাম বা বেশি টাকা খরচ করলাম, সেটা জবাবদিহিতা কোথায়? শেয়ার বাজার তারা চাচ্ছে যে ট্যাক্স ডিফারেন্সিয়াল আরও বেশি, আরও বাড়িয়ে দেয়া, এবং কোন একজন নাকি বলেছেন যে 10%, মানে অন্যরা দেয় 40 বা 37.5, আপনি দেবেন 27.5। ওয়াই? শেয়ার বাজার অনেকগুলো কোম্পানি আছে যারা আমাদের দেশ থেকে টাকা পয়সা বিদেশে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্মল ইনভেস্টরদের কাছে তারা মাত্র 2.5% শেয়ার ছেড়েছে। আমি উদাহরণ দিচ্ছি, গ্রামীণ ফোন, মেরিকো বাংলাদেশ, ইউনিলিভার, এদের কয় পার্সেন্ট শেয়ার আপনি খুঁজে দেখুন। যে প্রাইভেট ইনভেস্টরদের জন্য এদের শেয়ারের সংখ্যা 2%, 3%। তাহলে 2 to 3% শেয়ার আমার জন্য দিয়ে সে আমার থেকে ট্যাক্স রিবেট অলরেডি 2.5% নিচ্ছে। তার প্রফিট যদি 2000 কোটি হয়, এর 2.5% কত? এর 1%ই তো 20 কোটি। তাহলে এই যে 50 কোটি টাকার আমার গরিবের টাকা নিয়ে যাচ্ছে সে, আপনি এটা দিতে পারেন না। বরং তাকে বলুন যে তোমার অন্য যারা যাতে বাজার আনার জন্য এটা ভালো ইনসেন্টিভ না, আড়ে দিয়েছেন। স্টিল আমি মনে করি যে কন্ডিশন দেওয়া উচিত যে যদি তুমি এত % শেয়ার প্রাইভেট ইনভেস্টরদের জন্য দাও, তাহলে তোমাকে দেবো। আর বাকিদেরকে আনার বুদ্ধি হচ্ছে, আমি আপনাকে একটা বুদ্ধি দিয়ে দিই, বিসেককেও আমি মনে করি এই কথাটা শোনা উচিত, যে অন্য যারা আনলিস্টেড তাদের ট্যাক্সের ব্যাপারে, তাদের অ্যাকাউন্টিংয়ের ব্যাপারে হ্যামার করো, তারা যাতে চুপি চুপি ওখানে বসে ট্যাক্স ফাঁকি দিতে না পারে। বুঝতে পেরেছেন? ধরুন আপনারা কজন আছেন বাইরে, আপনাদেরকে দেখা যায়, আপনার ক্যামেরা আছেন, অন ক্যামেরা, আপনি চাইলে ধরুন মাথা চুলকাতে পারবেন না, আপনি চাইলে মানে হাই তুলতে পারবেন না, তাই না? এখন আপনাকে আমি এখানে বসে বসে, আমি ক্যামেরা নেই, আমি মজা লুটছি। এমনিভাবে ক্যামেরার বাইরে যারা আছে, রেডারের বাইরে, তাদের ট্যাক্স, অ্যাকাউন্টিং, এনফোর্সমেন্ট, কমপ্লায়েন্স এগুলো ঠিক করুন। তাহলে সে বুঝবে যে আর এখানে থেকে তো আপনার কোনো লাভ হচ্ছে না, আমি বরং লিস্টিং করে 2.5% সুবিধা নেই। সৃজনশীল, তারপর ব্লু ইকোনমি ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি আপনি টার্গেটেড বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছাতে পারেন এবং হিসাব অ্যাকাউন্টেবল করেন যে ঠিক আছে কোথায় গেল, এবং তাদেরকে মনিটর করেন। গতবার 100 কোটি টাকা দিয়েছেন ডক্টর ইউনূসের সরকার যে স্টার্ট আপদের জন্য। আমি এখন জানি না কয়টা স্টার্ট আপকে তারা টাকা পয়সা দিয়েছে, তাই না? এরকম টেকনোলজি হাব হওয়ার কথা। এবার অনেক বড় বড় মানে বিশ্বাস কথাবার্তা বলা আছে যে মানে প্রতি জেলা শহরে একটা করে হাব হবে। এগুলো আমার মনে হয় যে টাকার অপচয় হবে। এগুলো আরও সুচিন্তিত মানে ডিউ প্রসেস ফলো করা উচিত। এখানে আসলে কি হবে, কারা করবে, সেটার স্বরূপ কী হবে, এটা নিয়ে নেশন ওয়াইড একটা ডায়ালগ হওয়া দরকার, মানে যারা বুঝে তাদের সাথে, তাই না? আদারওয়াইজ এই হাবের টাকা পুরোটা ওখানে একটা বিল্ডিং হবে, তারপরে দেখবেন যে ফার্নিচার কেনার কথা বলে, কম্পিউটার কেনার কথা বলে টাকা পয়সা খরচ করবে, তারপর কিছু পাবেন না। বাজেটে যথেষ্ট চাপমুখে থাকতে পারবে না, বাজেট ঘাটতি অনেক। আর সবচেয়ে বড় স্ট্রেসে পড়বে রেভিনিউ কালেকশন। কারণ রেভিনিউ এনবিআর এবার 4 লক্ষ কোটি টাকা এখনও পৌঁছাতে পারে নাই, পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আগেবার তাকে দেওয়া হয়েছে প্রায় 6 লক্ষ কোটি টাকার টার্গেট, এবং ইনক্লুডিং নন ট্যাক্স রেভিনিউ টোটাল টার্গেট হচ্ছে 695। তো এই চাপ তো বিরাট ব্যাপার, বেচারারা 6ও পৌঁছাতে পারবে না আমার মনে হয় কেন, আমি বিশ্বাস করি যে তারা 6 লক্ষ কোটি টাকা উঠাতে পারবে না। ধরুন অর্থনীতির মধ্যে একটা সবচেয়ে বড় ব্যাংক, সেই বড় ব্যাংক নিয়ে আপনি খেলছেন, তাই না? আপনি বলছেন শেয়ার হোল্ডার যে শেয়ার হোল্ডার, আপনি শেষ কি বৈধভাবে শেয়ার হোল্ডার হলো না অবৈধ টাকা নিয়ে হলো, আপনি এটা দেখছেন না। যে যারা ট্যাক্সের মানে নেটের বাইরে, ধরুন অনেক কোটিপতি আছে, কোটি কোটি টাকা আর্ন করছে, কিন্তু কেউ জানেই না, তাই না? ওই দোকানদারগুলোকে, ওই ব্যবসাগুলোকে, ওই মিষ্টির দোকান, অর্নামেন্টসের দোকান, মানে ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, হোয়াটএভার, প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, এদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস একটু কষ্ট করে দেখুন, যেখানে কী পরিমাণ টাকা আর্ন হয়। তারপর সেটাকে কোনোভাবে আপনি অ্যাকাউন্টিংয়ের মধ্যে আনতে পারেন কি না ট্যাক্স নেটের ভিতর। সো আমি মনে করি না যে ইকোনমিক ডেমোক্রেটাইজেশন হবে, কিন্তু অ্যাজ এ কনসেপ্ট এটা ভালো যে বেনিফিট যাতে অল্প কিছু মানুষ না পায়। তো তাদেরকে তো দিচ্ছেন, আপনি তো প্রো এমপ্লয়মেন্ট, তাই না? জব গ্রোথ হবে কোত্থেকে? ট্যাক্স বেড়ে যাচ্ছে, তাই না? বিদ্যুতের দাম বেড়েছে এবং কারোর সাথে আলাপ না করে যাচ্ছে তাই বাড়ানো হয়েছে। চিটং পোর্টের যে মানে ট্যারিফ 41% বেড়েছে। তো এখানে ব্যবসা বান্ধব তো কিছু দেখছি না, কিন্তু এটা কেন দরকার আমি বুঝি না। আমি মনে করি শেখ হাসিনা যে কটা ভুল করেছে তার মধ্যে ভুলের শুরু হয়েছে এই পদ্মা সেতুর টাকাটা সে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিল না, বা তাদেরকে রাজি করাতে পারলো না। দেশের কস্ট অফ ফিনান্সিং হচ্ছে প্রায় 5 গুণ। আপনি বিশ্বব্যাংক যে ওই সময় তো 1-এর নিচে দিত, তো তার চেয়ে 10 গুণ খরচে আপনি
আপনি বাংলাদেশে করলেন, শুরুতে 8,000 কোটি টাকা বাজেট করে রাখলো, তারপর খরচ হতে হতে প্রায় 38,000 কোটি টাকা, এবং এখনও রেল লাইন হয় নাই। সো আমার মনে হয় যে এটা দরকার নেই। তো আপনি নিজস্ব অর্থায়ন করবেন কেন? কারণ যে বাইরে যেখানে সস্তায় টাকা পাওয়া যায়, 1% 2% সুদে টাকা পাওয়া যায়, আপনি কেন 10%-এ বড় করবেন? মুখে বলেছে, কিন্তু বাস্তবে এনবিআর সংস্কার, দুদক সংস্কার, বা আপনারা দেখেছেন জুলাই চার্টার নিয়ে সরকারের পিছু টান। সো সরকার দুর্নীতি দমনে আন্তরিক কিনা আমি মনে করি না, এটা দেখার বিষয়। যদি দুর্নীতি দমনে আন্তরিক হয় বা এই ব্যাপারে কৌশল কী, এটা হয়তো সময় লাগবে, কয়েক বছর, অ্যাটলিস্ট কয়েক দশক লাগবে, কিন্তু একটা কর্মকৌশল যদি দেখাতে পারতো, তাহলে বুঝতাম যে সে জনগণের টাকা স্পেন্ডিং কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য তার কনসার্ন আছে। এখন তো দেখছি না।